তৃণমূল পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে মমতা ব্যানার্জি এবং তার কোম্পানি। মমতা ব্যানার্জি আর কোম্পানি পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে, কিন্তু এই কোম্পানিকে ব্যবহার করে চুরি চামারি বাটপারি করে যারা কোটিপতি হয়েছে তারা এখন আতঙ্কে ভবিষ্যতে তাদের নিজেদের আর্থিক সুরক্ষা এবং রাজনৈতিক সুরক্ষা যাতে নিশ্চিত থাকে তার জন্যে তারা কিন্তু অন্য জায়গায় লাইন লাগানোর ব্যবস্থা করছে। এগুলো তারই পটভূমি তৈরি হচ্ছে। যে মমতাকে ভাঙিয়ে তারা কোটিপতি হয়ে গেল, আজকে সেই মমতা রাতারাতি দলের জন্য যোগ্য না এই কথা বলার মধ্য দিয়ে দাবিদাররা প্রকৃত আছে তাদের নিজেদের যে আসল চেহারা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমরা অনেক আগেই বলেছিলাম যে মমতা ব্যানার্জি এবং তার দল চোর চোরটা বাটপাট ছাড়া আর কাউকে প্রশ্রয় দেয়নি। আজকে সেটা প্রমাণ হচ্ছে। কিন্তু যারা এখন নীতি আদর্শের কথা বলে অনেক বড় বড় ভাষণ দিচ্ছে প্রতিদিন, তারা তো সব জেনে শুনেই তৃণমূল দল করেছিল। তারা কি তৃণমূল দল হেরে যাওয়ার পর আবিষ্কার করলো যে তৃণমূল দলে অন্যায় ছিল, তৃণমূল দলে ঔদ্ধত্য ছিল, দুর্নীতি ছিল? তৃণমূল হেরে যাওয়ার পর তারা আবিষ্কার করলো না তৃণমূল যখন ক্ষমতা ছিল তখনই তারা জানতো? প্রশ্ন এই জায়গাটাই। আজকে হঠাৎ করে সব স্বামী বিবেকানন্দ হয়ে যাচ্ছে, টিভির সামনে সে বাধা দিতে আরম্ভ করছে যে মমতা ব্যানার্জি সব কিছু খারাপ তাই চলে যাচ্ছে। তাহলে এর আগে ভোটে হারার আগের দিন পর্যন্ত এ বাধারা ছিল না তাদের? এগুলো সব হচ্ছে এরকম মানে কপট, এগুলো সব হচ্ছে ভণ্ড মাল, পচা মাল। এগুলোর বাজারে কোনো দাম নাই। এগুলো সেই মমতা ব্যানার্জি সেই তৃণমূল ভাঙিয়ে খেয়েছে, পড়েছে, বড় হয়েছে। এখন বাজার খারাপ দিদি সব পালা, এই তো লাইন। এবং বার্তা দিচ্ছে কোথায়? যারা আজকে ক্ষমতায় তাদেরকে যে বার্তা দিচ্ছে যে দেখুন আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে ছেড়ে দিচ্ছি, আপনারা আমাদের দেখবেন, এই তো আসল কথা। মমতাকে ছাড়ছি, দয়া করে দেখবেন, এই বার্তাটা দেওয়ার ব্যবস্থা করছে সংবাদ মাধ্যমের সামনে। সবাই জানতো, যারা বলছে সে কটা সেগুলোকেই জেলে ভরা আগে উচিত। সব কটা চোর, যারা বলছে তারাও চোর, যাদের কিন্তু বলছে তারাও চোর। চোরের কাণ্ড লণ্ডভণ্ড হচ্ছে। হঠাৎ করে সবাই সাধু হওয়ার চেষ্টা করছে। তা দিদিকে বলবো, দিদি আপনি একটা অনেক কবিতা লেখেন তো, সেই কবিতার মধ্যে একটা লাইন লিখতে পারেন, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। সবাই এখন সাধু হয়ে গেল, দিদি খালি পড়ে থাকবে চোর হয়ে, আর খোকাবাবু পড়ে থাকবে চোর হয়ে। দিদি আক্ষেপ করে লিখতে পারেন এটা, তোমরা সব মহারাজ হয়ে গেলে, সাধু হয়ে গেলে, আর আমি চোর থেকে গেলাম। দিদি হাজরার মোড়ে নিশ্চয়ই একটা গান আপনি গাইতে পারেন। তাহলে অন্নপূর্ণা ভান্ডার বলে 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 রাজি কোনো বিতর্কিত মন্তব্য করবো না, আমি সবার। কিন্তু কালকে যখন মুসলিমরা এত বড় একটা পরব গেল, তখন তিনি ইসকনের মন্দিরে গেলেন, গোমাতার ইয়ে করলেন, কিন্তু মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য কোনো বার্তা বা কিচ্ছু তিনি বললেন না। শুনেছি নাকি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে। আমি শুনেছি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে, অর্থাৎ বকরিদের শুভেচ্ছা জানিয়েছে। সে কেউ হিন্দু সে কৃষ্ণ মন্দির যেতে পারে, এখানে আমার তো কিছু করার নাই। আমি আবার একটা কথা বলবো, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার আগের দিন একটা কথা বলেছিলেন যে আমি সকলের মুখ্যমন্ত্রী। আমি কথাটা বারবার স্মরণ করে দিব বাংলার মুখ্যমন্ত্রীকে, আপনি সকলের মুখ্যমন্ত্রী হন, এটা মানানসই হবে। কারণ আজকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী, একদিন তিনি যে মুখ্যমন্ত্রী হেরে গেছেন তাকে মুখ্যমন্ত্রী করার জন্য সব থেকে বেশি সহযোগিতা করেছিলেন। আমি আবার বলব, নন্দীগ্রাম যদি না হতো, যদি অধিকারী পরিবার না থাকতো,
নন্দীগ্রাম যদি না হতো, নন্দীগ্রামের সে লড়াই যদি না হতো, নন্দীগ্রামের সে সংগ্রাম যদি না হতো, তাহলে মমতা ব্যানার্জি কখনো মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সিঙ্গুর এবং নন্দীগ্রামের দুটো জায়গায় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীতে সাহায্য করেছিল। আর সেদিনকার নন্দীগ্রামের যে লড়াই, সেই লড়াই অধিকার পরিবার যেভাবে সেই লড়াই নেতৃত্ব দিয়েছিল বাংলা মানুষ হিসেবে তো আমরা জানি। আমি যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় তখন এই কথা বলেছিলাম যে আপনার তো উচিত অধিকার পরিবারের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা। আমি কিন্তু সেদিনও বলেছিলাম, আজও বলছি। কিন্তু সেদিন যারা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বানিয়েছিল, আজকে তাদের কাছে বাংলা মানুষ আশা করবে যে আপনারা সকলের মুখ্যমন্ত্রী হবেন, কারণ কথা দিয়েছেন আপনি। অতএব বাংলা মানুষ এটা জিজ্ঞেস করবেই, আপনি সকলের মুখ্যমন্ত্রী হন, এই বাংলায় সকলের মঙ্গল করুন। ওই সংক্রান্ত বিষয় দেখুন, কোমরে দড়ি বেঁধে পুলিশ ঘোরাচ্ছে, এটা আমার মনে হয় এটা আরেক ধরনের অভদ্রতা করছে। কেউ চোর, কি কেউ বাটপার, কি দুর্নীতিগ্রস্ত, আইন আছে, বিচার হবে, সাজা হোক, জেল হোক, কিন্তু এটা একটা আরেকটা নাটক তৈরি করা হচ্ছে। কোমরে দড়ি বেঁধে আমি রাস্তা দিয়ে হাঁটে নিয়ে যাচ্ছি হাফ প্যান্ট পরিয়ে, এটা আমার মনে হয় একটা সভ্য জগতের একটা এটা কোনো প্রক্রিয়া হতে পারে না, এটা আমি সমর্থন করি না। আমার অনেক রাগ আছে, অনেক ক্ষোভ আছে, অনেক বিক্ষোভ আছে, কিন্তু এটা কুৎসিতভাবে কিন্তু তার প্রকাশ ঘটছে, এটাও ঠিক না। ক্ষমতায় কেউ আসে, কেউ চলে যায়, কিন্তু ক্ষমতায় আসার পর তার বহিঃপ্রকাশটা যেন কোনো কুৎসিতভাবে না হয়, এটা নিশ্চয়ই আমি অন্তত ব্যক্তিগত বলবো। কারণ কোমরে দড়ি পরিয়ে অপরাধ থাকতেই পারে, অপরাধ তো অবশ্যই করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, মানুষ তারই দিয়েছে, তার জন্য তাদেরকে বিচার হোক, বিচার হোক, আইনি ব্যবস্থা হোক, তাদের জেল হোক, সাজা হোক, ফাঁসি হোক, সেগুলো ঠিক আছে। কিন্তু আমি একটাকে চারটে চোরটাকে ধরে নিয়ে রাস্তায় পুলিশ দড়ি বেঁধে হাঁটাচ্ছে, এটার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নেই। এটা ঠিক আমার কাছে মানে এটা একটা রুচির প্রশ্ন আছে কিন্তু এই জায়গাটায়। সরকার আসার পরে দিয়েছে, কিন্তু এখন যা ক্রাইটেরিয়া তাদের দেখা যাচ্ছে যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এবং তার মধ্যে এমন এমন ক্রাইটেরিয়া আছে অনেক মানুষই পাবেন না। আমি তো কালকে কথা বলেছি যে ভোট যখন তখন গাজর দেখানো হয়, ভোটের সময় গাজর দেখানো হলো অন্নপূর্ণা, তারপরে এমন সব প্রতিশ্রুতি দেওয়া হলো যেন আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গবাসীরা সব স্বর্গে বাস করবো, আরাম ছাড়া আর কিছু থাকবে না আমাদের জীবনে, আনন্দ ছাড়া কিছু থাকবে না, সুখ শান্তি ছাড়া কিছু থাকবে না। দেখুন, ভোট হয়ে গেছে, গল্প শেষ। এর আগে আমরা এই কথাই বলি, ভোটের সময় কে কী বলছে সেটা না দেখে আপনারা আসলটা দেখুন। মানুষকে এটাই বলবার চেষ্টা করি, মানুষকে আমরা এটাই বলবার চেষ্টা করেছি, নিজেদের চোখ দিয়ে জগৎ দেখুন, কান দিয়ে জগৎ দেখবেন না। এই টিএমসি, এই বিজেপি আপনাদের কান দিয়ে জগৎ দেখিয়েছে, এতে সবাই শুরু। দাঁড়ান, এখন অনেক কিছু দেখতে হবে, আপনাদের অপেক্ষা করুন। ডিপোর্ট করলো কোথায় জানি না, ডিপোর্ট তো হবে বাংলাদেশে পাঠানোটা নিয়ে না, সরকার বলতে হবে কত ডিপোর্ট করছে, কত ডিলিট করছে, কত ডিলিট করছে। সংখ্যাটা আমি তো একটা দাবি করেছি যে আগামী দিনে ভারতবর্ষের সরকারকে, পশ্চিমবঙ্গের সরকারকে যৌথভাবে শ্বেত পত্রিকা প্রকাশ করতে হবে, হোয়াইট পেপার দাও, আমরা জানতে চাই। কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারী এই কথা শুনতে শুনতে আমরা সবাই জেনে গেছি, কিন্তু প্রকৃত তথ্যটা কি আছে আমাদের জানা নাই। কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই দেশে সুযোগ পাক আমরা কেউ চাইব না, আমরা চাইব না। কিন্তু যতটা বলা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কতটা প্রকৃত অবস্থা সেটা নিশ্চয়ই আমাদের জানার অধিকার আছে। যাদেরকে ওই ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের তো তদন্ত হচ্ছে, তারা তো দেখবে যে প্রকৃত অর্থে তাদের পরিচয় যেটা দিয়েছে যে পরিচয়টা ঠিক না বেঠিক, তারপর তো তাদেরকে পাঠাবে কি পাঠাবে সেটা পরের ব্যাপার। আগে সেই প্রক্রিয়াটা হোক। ঢুকিয়ে দেওয়া মানে ডিপোর্ট করা নয়, কাউকে আটক করা মানে তাকে দেশ থেকে তাড়িয়ে বের করে দেওয়া নয়। আটক করে দেখছে তাদের তথ্য সঠিক না বেঠিক, তাদের দেওয়া তথ্য সঠিক না বেঠিক, তদন্ত হবে, তারপর তাদের উপরে ব্যবস্থা হবে। আমরা কেউই চাই না অবৈধ প্রবেশকারীরা থাক, কেউই চাই না, কিন্তু যেভাবে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্যা
ভারতবর্ষের সমস্যা শুধুমাত্র এই বাংলাদেশি বা অন্য দেশ থেকে আসা লোকেদের জন্য, এইটা আমরা ঠিক মানতে রাখি না। ভারতবর্ষে 144 কোটি জনসংখ্যা, মনে করলাম বাংলাদেশ থেকে হয়তো এসছে 50 লাখ, 1 লাখ, 1 কোটি, 2 কোটি, তারা গোটা ভারতবর্ষের অর্থনীতিকে কি শেষ করে দিল? না প্রকৃতত আমাদের অর্থনীতি দুর্বল হচ্ছে? তারা কি আমাদের পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে? তারা কি আমাদের রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে? কোনটা? তো বৃহৎ পরিপ্রেক্ষিতে ব্যাপারটা দেখা দরকার। শুধু বাংলাদেশি ধরছি তাড়াচ্ছি এই হাওয়া তুলে বাকি সমস্যাগুলোতে চুপ করে যদি থাকে সরকার, তাহলে সেটা সরকার দায়িত্ব নিশ্চয়ই পালন হবে না। তখন কিন্তু আমরা প্রতিবাদে নামবো। বিয়েবাড়ি, জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। 127 দইহাটা রোড, সোনাপট্টি, খাগড়া, মুর্শিদাবাদ। মোবাইল 9434168565 এবং 9093168565।